সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অর্থ বাংলা নিবেদিত সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান তারেক। দর্শক, জীবন যেমন সুন্দর ঠিক তেমনি একটি চরম অনিশ্চিত। আমরা কেউই জানি না আমাদের আগামীকাল কেমন হবে, আর এই অনিশ্চিত জীবনের মাঝে নিজের এবং নিজের প্রিয় পরিবারের জন্য একটি নিশ্চিত ও সুরক্ষিত দেওয়াল তৈরি করার নাম হলো জীবন বীমা। আজকের আধুনিক যুগে জীবন বীমা কেবল একটি পলিসি বা কাগজের টুকরো নয়, এটি জীবনের কঠিনতম সময়ে ভালোবাসার একটি উপহার। কিন্তু আমাদের দেশে এখনও বীমা নিয়ে রয়েছে অনেক দ্বন্দ্ব, অনেক দ্বিধা, অনেক ভুল ধারণা আর আস্থার সংকট। আজকে আমাদের আলোচনার বিষয় জীবনের জন্য জীবন বীমা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের বীমা খাত বিশেষজ্ঞ জনাব এস.এম. নুরুজ্জামান, সিইও জেনিথ লাইফ পিএলসি এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এস.এম. নুরুজ্জামান সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশে জীবন বীমাকে আমাদের দেশের মানুষ অনেকে একটা অপ্রয়োজনীয় খরচ বলে মনে করে। এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য বা জনগণকে বোঝানোর জন্য আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে যে এটাকে অপ্রয়োজনীয় খরচ না, এটা আসলে ভবিষ্যতের সঞ্চয় বা নিরাপত্তা? এই বিষয়ে আপনাদের কার্যক্রমটা কি? আসলে বাংলাদেশের মানুষ সচেতনতার অভাব, এটা তো আমরা জানি। আমরা আসলে লেখাপড়াও অনেক কম। আপনি জানেন যে শিক্ষিত লোকেরও বীমা সম্পর্কে তার ধারণা খুব নেতিবাচক। তো আসলে আপনি যদি একটা উদাহরণ দেই যে আজকের চীনের মানুষ 100 টাকায় 33 টাকা সঞ্চয় করে, সেখানে বাংলাদেশে আপনার বিশেষ করে আমরা যারা মুসলিম তারা 100 টাকায় 33 টাকা লোন করি। আপনি দেখবেন যে আমাদের যে বিশেষ করে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে প্রশিকার কিস্তি চালায়, আর প্রশিকার কিস্তি নিয়ে টিএমএস এর কিস্তি দেয়। তো এই জন্য মানুষ মনে করে যে মানে ইন্স্যুরেন্স মানে একটা সমিতি, ইন্স্যুরেন্স মানে একটা এমএলএম কোম্পানি। তো এই জন্য ইন্স্যুরেন্সের প্রতি তাদের একটা মানে শুরুতে একটা নেতিবাচক। আবার আমাদেরও প্রবলেম আছে, আমরা ঠিক মতো দাবি পরিশোধ করি না, এটার কারণে এই নেতিবাচকতা আছে। তো আশার দিক হচ্ছে যে এটার জন্য প্রতিনিয়তই লাইফ ইন্স্যুরেন্স থেকে এবং নন লাইফ থেকে চেষ্টা করা হচ্ছে মানুষকে এই বীমার সম্পর্কে ইতিবাচক দিকটা তুলে দেওয়ার জন্য। এখন আসলে মানে প্রযুক্তির কারণে দ্রুত ক্লেম সেটেল হচ্ছে, মানুষ জানতে পারছে। তো এটা আমরা মনে করি যে ভবিষ্যতে এই নেতিবাচকটা মানে কেটে যাবে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আয়ের শ্রেণীর মানুষ আছে, এদের জন্য কি জীবন বীমার আপনাদের বা জীবন বীমা সেক্টরে এরকম কোনো স্কিম বা পলিসি আছে? জি, আপনার মানে মধ্যবর্তী এবং নিম্নবর্তীর জন্যই তো বীমাটা আসলে বেশি জরুরি। আপনি দেখেন যে একটা ডিপিএস এর নামে একেবারে মাসে মাসে যাতে মানে সঞ্চয় করতে পারে, সেখানে সেটা সে ধরনের আছে। তারপর আমাদের 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি, যেটাকে কিস্তি বীমা বলা হয়। যেমন কেউ 12 বছর টার্মে করলো বীমা, সে মাঝখানে আবার টাকা নিতে পারবে। তো এই ধরনের একটা সুবিধা মানে তার আছে। তারপরে আছে এফডিআর এর মতো সিঙ্গেল পলিসি, আপনি মানে একসাথে টাকা সে জমা দিলেও সে আনতে নিতে পারবে। তো এগুলো মাসিক আছে, ষান্মাসিক আছে, আপনার ত্রৈমাসিক আছে, টার্ম পলিসি আছে। এখন তো আসলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি জেনে খুশি হবেন, জেনিথ ইসলামী লাইফের একটা বাংলা অ্যাপস আছে। বাংলা অ্যাপস এর মাধ্যমে করে মানে আপনি ইচ্ছা করলে বীমা সেখান থেকে করে অনলাইনে গ্রাহক নিজেই আপনি বীমা নিতে পারবে। তো এই ধরনের সুবিধার কারণে কিন্তু মানুষ এখন ঘরে বসে এবং পেমেন্টও ঘরে বসে দিতে পারবে। সে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, এটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে সে দিতে পারবে। তারপরে তার ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড অথবা ব্যাংক ট্রান্সফার যে কোনো ভাবেই, মানে এই প্রযুক্তিগুলো কিন্তু এখন বেশিরভাগ বীমা কোম্পানি আছে এবং জেনিথ ইসলামী লাইফ তার মধ্যে অন্যতম। এই বিষয়গুলো নিয়ে জেনিথ ইসলামী লাইফ, বিশেষ করে আপনার কোম্পানিটা কিভাবে গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে এবং দেশে জীবন বীমার যে গুরুত্বটা বোঝানোর জন্য মানুষের জন্য কিভাবে কাজ করে যাচ্ছে? জেনে খুশি হবেন যে জেনিথ ইসলামী লাইফ তার জন্ম থেকেই আমরা বাংলায় অ্যাপস এর পাশাপাশি বাংলায় ওয়েবসাইট আমরা চালু করেছি। মানে দুইটাই ওয়েবসাইটে ভাষণ, ইংলিশও আছে, বাংলাও আছে। তারপর আমরা কিছু পাবলিক ইউনিভার্সিটি, কিছু প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এমনকি স্টুডেন্ট ইন্স্যুরেন্সটা খুব জনপ্রিয় করেছি আমরা। আপনি কয়েকটা ইউনিভার্সিটির কথা যদি বলি, তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি অন্যতম। সেখানে আমরা প্রায় 36,000 স্টুডেন্টদেরকে আমরা বীমা সেবা 4 বছর ধরে আমরা দিচ্ছি খুব সামান্য প্রিমিয়ামের মাধ্যমে।
তো এটা আর যেখানে আমাদের সব মানে আমাদের প্রায় বাংলাদেশে 100-র মতো ব্রাঞ্চ আছে, জি। ওই ব্রাঞ্চের আওতায় আমাদের যারা জেনিত পরিবারের সদস্য তারা সেভাবে প্রতিনিয়তই মানে সবার কাছে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে শুধু বীমাটা যে করানো না, মানুষের বেকারত্ব বিমোচনের জন্য কাজ করছে। মানুষের যারা বিশেষ করে আপনি জানেন যে লাইফ ইন্স্যুরেন্সে এজেন্ট নিয়োগ করা যায়, তো সেটার বয়স বেশি লাগে না, আপনার 18 বছর হলে এসএসসি পাস হলে এভাবে লোকজনকে কর্মসংস্থান দেওয়া হচ্ছে, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, তারা পার্ট টাইম ফুল টাইম কাজ করতে পারছে। তো এইভাবে জেনিত ইসলামী লাইফ ডিজিটালও ভাবে কাজ করছে, আবার ম্যানুয়ালি ভাবেও লোকদেরকে প্রশিক্ষিত করে সবার কাছে মানে দূর টু দূর যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে একটা পলিসি ম্যাচিউরড হওয়ার পরে অথবা সে যদি কোনো দুর্ঘটনা পড়ে, সেই কারণে যখন বীমার দাবিটা সে তুলে, সেই দাবিটা তোলার সময় কোনো কি জটিলতা, এরকম অনেক জটিলতা হয় যেটা আমরা সেটা মানে অনাকাঙ্ক্ষিত জটিলতা, সেই জটিলতা ভাঙার জন্য, এই বিশ্বাসহীনতাকে আস্থায় ফেরানোর জন্য এই জীবন বীমা সেক্টরে আপনাদের কি ভূমিকা? জি, এটা আসলে কিছু আছে যে আমরা যারা ফিল্ডে যারা কাজ করে তারা কিছু অনেক সময় প্রবলেম করে, যে দেখা যায় যে আপনার টাকাটা সে কত অফিসে জমা হয় না। তো সেটা কিন্তু এখন আর নাই। এখন গ্রাহকদেরকে আমরা অ্যাওয়ারনেস করি যে গ্রাহকদেরকে যে আপনি টাকা জমা দেওয়ার সাথে সাথে SMS পাবেন, যখন এটা প্রযুক্তি আমরা ছিল না। এরপর আমরা বলি যে আপনি অনলাইনে দেখতে পারবেন আপনি কত টাকা জমা হয়েছে, আপনি স্টেটমেন্টটা দেখতে পারবেন। তারপরে আপনি আমরা জেনিত ইসলামী লাইফ সহ অনেক কোম্পানি 7 কর্মদিবসের মধ্যে কিন্তু তার বীমা দাবি সেটেল করে ফেলছে, হ্যাঁ, যেটা আপনাকে 90 দিনের মাধ্যমে করার কথা। তো এই ধরনের অ্যাওয়ারনেস চিলটার কারণে এখন জটিলতা অনেকাংশে কমে যাচ্ছে। হ্যাঁ, যে কোম্পানিগুলোর টাকাই নাই ব্যাংকের মতো, যেমন কিছু ব্যাংক টাকা দিতে পারছে না, ওই কোম্পানিগুলো আসলে গ্রাহকের খুব প্রবলেম হচ্ছে। ওইটাকে অনেক সময় টোটাল বীমা ইন্ডাস্ট্রির বদনামটাই পড়ে যাচ্ছে। তো সেটার জন্য সরকারের আমরা চেষ্টা করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেখানে আইডিয়ার কাজ করছে, সেখানে আমাদের অ্যাসোসিয়েশনের মতো একটা শক্তিশালী বিএ সেটা কাজ করছে, ফোরাম কাজ করছে। তো সবাই মিলে আশা করি যে এটা এই যে নতুন সরকার আসছে, সরকারের মাধ্যমে এটা একটা সমস্যার সমাধান হবে। সকল বীমা সেক্টরে কিন্তু ডিজিটাইজেশন হচ্ছে, তা আপনাদের জেনিত লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এটা ডিজিটাইজেশনের দিকে কত দূর আপনারা এগিয়েছেন, এবং আরও কি কোনো প্রযুক্তিগত আপনাদের প্রযুক্তি বান্ধব করছেন কিনা, আপনাদের কর্মযজ্ঞ নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আপনি জেনে খুশি হবেন যে জেনিত ইসলামী লাইফ ইআরপির মাধ্যমে টোটাল ইআরপিটাই নিজস্ব, আমরা নিজস্ব ইআরপি। আমাদের কোনো গ্রাহক কোনো আমরা চেক ইস্যু করে না গ্রাহকদেরকে তার ব্যাংক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিই তার পেমেন্টটা, এবং যদি ব্যাংক না থাকে মোবাইল ব্যাংকিং এ করে দিই, এবং ইআরপির মধ্যে এবং গ্রাহক তার ক্লেমের জন্য দেখতেও পায় যে ক্লেমটা সে কবে জমা দিয়েছে, এখন এই ক্লেমের বর্তমান স্ট্যাটাসটা কি, হ্যাঁ, সে কিন্তু মানে দেখতে পায়। যদি তার কোনো পেন্ডিং ইস্যু থাকে সে এটা মেসেজ পায়, তাকে মানে মেসেজে জানানো হয় যে তার কি প্রবলেম। তো এটা একটা বিষয়। আর আমাদের যারা মাঠ পর্যায়ে যারা কমিশন বেস কাজ করে তারাও তাদের কমিশনগুলো একেবারে মাস, আজকে আপনি জানেন যে আজকে শেষ 30 দিন, রাতের 12টায় ক্লোজিং শেষ, আবার আগামীকালে সে তার কমিশন টোটাল কমিশন তার অ্যাকাউন্টে চলে যাবে MCM এর মাধ্যমে, অটোমেশনে। তো এই জন্য আমরা অটোমেশনের প্রতি আমাদের খুবই গুরুত্ব দেওয়া আছে। তো এই জন্য আমাদের সার্ভিসের জন্য কেউই আর কষ্ট করতে হয় না। তো আমরা সেই প্রযুক্তিটা পুরোটাই আমরা ব্যবহার করতে পারছি। জীবন বীমায় সবচেয়ে দেখা যায় যে সঞ্চয়টা কি আপনারা এই যে ডিপিএস যে প্রক্রিয়া, এই ডিপিএস প্রক্রিয়াটা কি মানুষ কি ম্যাস অ্যাওয়ারনেস কি আছে, সবার মধ্যে আছে? না, সবার মাধ্যমে অ্যাওয়ারনেস নাই, এটা তো অবশ্যই নাই। তবে আমরা গ্রাহকদেরকে যেটা বলি, জেনিত ইসলামী লাইফ হোক আর আদার্স কোম্পানি হোক, তারা ভালো পলিসি হচ্ছে পেনশন পলিসি নেওয়া, শুধু ডিপিএস এ না। পেনশন পলিসি নিলে কিন্তু তার ঝুঁকিটা বেশি থাকে। তারপরে চাইল্ড পলিসি আছে, মানে খুবই চাইল্ড পলিসিতে আপনি দেখবেন যে পিতা এবং তার মানে বাচ্চা দুজনেরই মানে ঝুঁকি বহন করে। তারপরে আপনার পলিসির মধ্যে আছে যে আপনি ধরেন বিশেষ করে যেহেতু এটা ইসলামী ইন্স্যুরেন্স, সেখানে দেনমোহর পলিসি আছে। কেউ হজের নিয়তে হজ পলিসি করতে পারে, টাকা জমা দিয়ে তার হজ মানে পরিশোধ। আবার এখানে যেহেতু তামাদির ইস্যু আছে,
কেউ ইচ্ছা করলে সিঙ্গেল পলিসি, এটাকে এফডিআর বলা হয়, একবারে টাকা দিলে আর কোনো কিস্তি দিতে হয় না। বিশেষ করে এটা প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো। প্রবাসীরা যদি টাকা একবারে রেখে দিলে বারবার বছরের পর বছর বা মাসের পরে মাস টাকা দিতে তারা আগ্রহী হয় না। তো এই ধরনের সিস্টেমগুলো থাকার কারণে এই সমস্ত প্রোডাক্টগুলি খুবই জনপ্রিয় হচ্ছে। এটা একটা মানুষের জীবনের নিরাপত্তা। তো এই বিষয়টা আপনার কর্তৃপক্ষ, আমাদের ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি কর্তৃপক্ষ এবং আপনারা ফোরাম এবং অ্যাসোসিয়েশন, এই যে মানুষকে যে এই যে নিরাপত্তার ব্যাপারটা, এই ব্যাপারটা কি আসলে মানুষ কতটুকু কতটুকু সেন্সিটিভিটি আছে এবং তারা কতটুকু আপনাদের কাছে গ্রাহকের আস্থাটা আপনারা অর্জন করতে পেরেছেন? আপনার শুধু কোম্পানি না, টোটাল সেক্টরকে নিয়ে আপনি একটু বলেন। তো জানেন যে আমরা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা বিগত সরকারের সময়ও বীমা দিবস করেছি, বীমা মেলা করেছি, সেমিনার করেছি। এটার জন্য জয়েন্টলি আইডিআর, এফআইডি, অ্যাসোসিয়েশন, ফোরাম সবাই একসাথে কাজ করেছে। তো আমরা মনে করি যে এখন নতুন গভর্নমেন্ট আসছে, আমরা চেষ্টা করব যে আরো বেশি করে জনবান্ধব করার জন্য। এটা আমাদের যে বিএর যে প্রেসিডেন্ট, ডাইনামিক প্রেসিডেন্ট, উনি মাননীয় সংসদ সদস্য। তো ওনার মাধ্যমে আমরা মনে করি এখন জেলা লেভেলে, উপজেলা লেভেলেও আমরা এটা বীমা মেলাটা চালু করতে চাই। তাহলে এটা কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা এবং সচেতনতা বৃদ্ধি পাবে। এটার জন্য সবাই আমাদের ফোরামও কাজ করবে, এমডিদের যেটা ফোরাম আছে, তারপরে সেটা আইডিয়ার উদ্যোগ নেবে। তো এটা আমরা চেষ্টা করব এটার জন্য করার জন্য। তারপরে আমরা যেটা মনে করি যে সরকারও যদি একটু আগে আসে, তার মধ্যে আগে আসলে আইডিয়ারকে আরো শক্তিশালী করা দরকার। কারণ আইডিয়ারটা বাংলাদেশ ব্যাংকের তুলনায় অনেক দুর্বল। আমরা আশার দিক হচ্ছে যে সরকার ব্যাংক ইন্স্যুরেন্স চালু করেছে, তো ব্যাংক ইন্স্যুরেন্সে সেভাবে এখনো সব কোম্পানি এই সফলতাটা পায় নাই। তো এটা সব কোম্পানি যাতে সফলতা পায় সেদিকে দৃষ্টি দেওয়া দরকার, সব ব্যাংকগুলো যাতে আগে আসে। তারপর ইনশোটেক নামে একটা আইটি বেস কোম্পানি সরকার বেসিসের মাধ্যমে অনুমোদন দিয়েছে। তো এটাও যাতে আরো ভালোভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে দেখবেন যে এই জিটিভির যে আমাদের যে নেতিবাচক, এইটাও ইতিবাচক আসবে। তো আমরা মনে করি যে সরকার এবং কোম্পানিগুলো মিলে যদি কাজ করে, আর অ্যাসোসিয়েশন আর আপনার ফোরাম যদি হেল্প করে, তাহলে দেখবেন যে এটার ইমেজই অনেক দূর এগিয়ে যাবে। ব্যাংকিং সেক্টর যেরকম উন্নতি করেছে, তো বিমা সেক্টরটা কেন এরকম উন্নতি করতে পারলো না? এটার জন্য দায়ভারটা আপনি কাকে দিতে চান? কর্তৃপক্ষ, নাকি আপনাদের কোম্পানিগুলা, নাকি অন্য কেউ? না, এটা সবাই কিছু না কিছু দায়ভার আছে। এটার জন্য সরকারও যেমন আগে আসে নাই। আপনি দেখেন যে এখনো যুগোপযোগী বীমা আইন নাই বাংলাদেশে, অ্যাকচুয়ারি সংকট, এগুলো কিন্তু দরকার হচ্ছে। একটা সেক্টর হচ্ছে সরকারের, তারপরে আপনার রিইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে নাই। তো এগুলো তো সরকারের। আপনি সাধারণ বীমার যে সার্ভিসের যে গ্যাপ, নন লাইফ আমাদের ভাইয়েরা যেটা বলে, আমি যেটা ফোরামের সাথে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আমি জানি। তো এইটা হচ্ছে কর্তৃপক্ষের। আর আমরা যারা কোম্পানিগুলো অনেক সময় অনেক কোম্পানির লুটপাট হয়েছে, দেখা যাচ্ছে যে ডাইরেক্টররা কোম্পানি না জেনেই কোম্পানি করেছে। আপনি এমনও শুনলে আশ্চর্য হবেন যে তার একটা জায়গার দাম হচ্ছে 30 লাখ, সে এই জায়গাটা শ্বশুরের নামে প্রথম রেজিস্ট্রি করেছে। এই শ্বশুরের থেকে এই কোম্পানি আপনার কোম্পানির নামে 3 কোটি টাকা কোম্পানির নামে রেজিস্ট্রি করেছে, সেখানে 2,70,00,000 টাকা নিয়ে গেছে। এমনও স্পন্সর আছে, আপনি কোম্পানির টাকা খেতে খেতে জেলেই মৃত্যুবরণ করেছে। এটি এক্সাম্পল আছে। এগুলোর কারণেই আসলে ইন্ডাস্ট্রির আসলে আজকে বদনাম। এবং আপনি জানেন যে বিনিয়োগ নীতিমালাটা 2010-এর আইনে অনেক পরে হয়েছে। তখনই সরকার করেছে যে ট্রেজারি বন্ডে এত% আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আগে আর ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করতে হতো না, পুরো টাকাটাই রিয়েল এস্টেটে, কারণ রিয়েল এস্টেটে লুটপাট করা যেত। এটা কিছু ডাইরেক্টর, এমডি মিলে এই কাজটা হয়েছে। টাকা তছরূপ হওয়ার কারণে অনেক বীমা দাবি সেটেল হতে পারছে না। তো আমরা মনে করি এটা কিন্তু পরে যে এত% আপনাকে রিয়েল এস্টেটে, এত% আপনি একটা ব্যাংকে, এত% লিজিং কোম্পানিতে টাকা রাখতে হবে। এখন যে বর্তমানে যে অনেক কোম্পানি টাকা দিতে পারছে না, এটার জন্য কিন্তু ব্যাংক ব্যবস্থা দায়ী। কারণ অনেক কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, এক্সিম ব্যাংকে টাকা আছে, ইউনিয়ন ব্যাংকে টাকা আছে, ফার্স্ট সিকিউরিটির টাকা আছে, তার মধ্যে টাকা কিন্তু মানুষ তো আর ব্যাংকগুলো চেনে না। মানুষ কিন্তু লাইফ নন লাইফ কোম্পানিকে টাকা চাইতেছে যে তুমি আমাদেরকে টাকা দাও, আমি তো আর ওই ব্যাংকে দেই নাই। কারণ এই যে একটা বড় প্রবলেম আমরা পড়ে গেছি, এটার থেকে উত্তরণের জন্য
আমরা মনে করি এফআইডি কে মানে এদিকে দৃষ্টি দিতে হবে, দিলেই আমরা মনে করি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। যে আমরা যে এই যে বীমা সেক্টরটাকে নিয়ে যে একটা প্রবৃদ্ধির যে হতাশা, এই প্রবৃদ্ধির হতাশাটাকে কাটিয়ে ওঠার জন্য আপনার ব্যক্তিগতভাবে আপনি ফোরামের একজন যুগ্ম মহাসচিব হিসাবে এবং আপনার অ্যাসোসিয়েশন কিভাবে এটা আগায় নিয়ে যেতে পারে এই জিনিসটাকে, বীমা সেক্টরের উন্নতি? এটা আমরা অলরেডি অ্যাসোসিয়েশনকে এবং আমাদের ফোরামে এই বিষয়গুলো কথা বলেছি। আমরা মনে করি এখন তো আপনি জানেন যে আইডিআর এর চেয়ারম্যান নিয়োগ হয় নাই, এটা নিয়োগের প্রক্রিয়া আছে। আমরা মনে করি উনি যদি নিয়োগ হয়ে যায় তো ওনার নেতৃত্বে এই যে মানে আমি ইন্ডাস্ট্রির দুইটা সমস্যা মনে করি আপনাকে বলি মিডিয়ার মাধ্যমে। একটা সমস্যা হচ্ছে লাইফের হচ্ছে ক্লেম সেটেলমেন্ট, এটা যদি সমাধান হয়ে যায় তাহলে লাইফ ইন্স্যুরেন্সের 90% সমস্যা শেষ, সমাধান। 10% সমস্যা আজীবন থাকবে, আজ থেকে 50 বছরও থাকবে, এটা হচ্ছে নফল। আর নন লাইফের সমস্যা হচ্ছে কমিশন। এই দুইটাকে যদি ফোকাস দেওয়া হয়, এখন আমাদের সমস্যা হচ্ছে কি আমরা ফজর নামাজ ফোকাস না দিয়ে নফল নিয়ে সুন্নত নিয়ে টানাটানি করি। মানে এই দুইটা আমি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি মনে করি এই দুইটা যদি নন লাইফ এবং লাইফের যদি এখন 90% আমরা বীমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে। তো এটাকে যদি আমরা করতে পারি বর্তমান আইডিআর এর যিনি চেয়ারম্যান আছে তার নেতৃত্বে, আমরা মনে করি যে আমাদের পাশাপাশি যদি অ্যাসোসিয়েশন আমরা ফোরাম যদি আমরা ঠিকভাবে সহায়তা করি, এফআইডিও যদি সহায়তা করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যদি এদিকে একটু দৃষ্টি দেয়, আমি মনে করি উনি দিবেন, যেহেতু উনি ইংল্যান্ডে ছিলেন, কারণ ইংল্যান্ডের বীমা ব্যবস্থা উনি বুঝে আসছেন। আমরা মনে করি ইংল্যান্ড আপনি জানেন যে চিকিৎসাই হয় না সেখানে বীমা না থাকলে, তো সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রী এই গুরুত্বটা আমাদেরকে দেন, আমরা মনে করি যে ব্যাংকিং খাত থেকেও সরকারের রাজস্ব যে রাজস্ব সরকার চায় বীমাতে সেটা সম্ভব। হ্যাঁ, আমরা মনে করি শুধু আমরা যারা এখনো ঠিক হই নাই, যারা 2 নম্বর সফটওয়্যার ইউজ করি, হ্যাঁ এখনো ব্যালেন্স শিট 2 নম্বর করে প্রফিট দেখায়, এগুলো যদি আমরাও ঠিক হয়ে যাই তাহলে কিন্তু এটা অনেক দূর আগে যাওয়া সম্ভব। তাহলে আমরা আশা করতে পারি যে আমরা তো সম্ভাবনার কথা বলি, জি, তা আমরা আশা করতে পারি যে আপনাদের এই দৃঢ় একটা প্রত্যয় এবং আপনাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা আশা করতে পারি খুব শিগগিরই বীমা সেক্টর ঘুরে দাঁড়ায়। হ্যাঁ অবশ্যই আলোর মুখ দেখবে। জনাব নুরুজ্জামান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।